রাজধানী সহ সারা দেশে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক, মিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হওয়ার পাচ্ছি না। ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। নতুন সিজন, এখন দাম হওয়ার কথা কম, এটা কোনো সিন্ডিকেটের কাজ। এক সপ্তাহের মধ্যে দাম কমবে, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। মিল মালিক, আড়তদার, তাদের সবার সাথে কথা বলেছে, তারা কথা দিয়েছে এই সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজধানী সহ সারা দেশে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি বিক্রেতারা দুষছেন মিল মালিক আর খুচরা ব্যবসায়ীদের। বাজার নিয়ন্ত্রণে সব স্তরে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। অগ্রহায়ণে ঘরে ঘরে উঠেছে নতুন ধান। বাজারে চালের কমতি না থাকার কোনো কারণ নেই, কিন্তু দাম কমার বদলে গেল এক সপ্তাহ ধরে বাজারে প্রায় সব ধরনের চালের দামই বাড়ছে। রাজধানীর পাইকারি আড়ত ঘুরে দেখা যায় মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়, আটাশ 40 থেকে 42 টাকা, গুটি সন্না 34 থেকে 35 টাকা কেজি দরে। 3 বার বাড়ছে আপনার বস্তায় 150 থেকে 200 টাকা। এখন আমরা কিনতেছি বেশি দামে, তাই আমরা বিক্রিও করতেছি বেশি দামে। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। নির্বাচনের যে ব্যস্ততা ছিল, এই ব্যস্ততার কারণে তারা একটা সুযোগ নিয়ে নিচ্ছে। খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারির চেয়েও 3 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়, আটাশ 40 থেকে 44 টাকা, গুটি সন্না 37 থেকে 38 টাকা, আর পাইজাম বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন সীমিত লাভেই ক্রেতাদের কাছে চাল বিক্রি করছেন তারা। এটা কোনো সিন্ডিকেটের কাজ। নতুন সিজন, এখন চাইলাম হওয়ার কথা, দাম হওয়ার কথা কম, সে জায়গায় আপনার দাম হঠাৎ করে 3-4 টাকা বেড়ে গেছে। মিল মালিক খুচরা আলাদের বদনাম করে, ওরা 1 টাকা বাড়াইলে মার্কেটে 6 টাকা বাড়ে। এই খুচরা বাজারে কম্পিটিশন, এখানে কে কার থেকে কমে বেচবে। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। আটা সেটা নিচ্ছে 45, 46, 48, এক দোকান এক রেট নিচ্ছে, কিন্তু এখানে সেটা দেখলাম 40 টাকা, 42, 41 টাকা এরকম পড়বে। আমি একজন কৃষকের ছেলে, আমার ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। একে অপরের ওপর দোষ না চাপিয়ে বাজার নিয়ন্ত্রণে প্রতিটি স্তরেই নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহে হঠাৎ করে দিনাজপুরে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মিল মালিকদের দাবি, বাজারে ধানের দাম বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলমের শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। 50 কেজির প্রতি বস্তা স্বর্ণা চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণা বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে। হঠাৎ করেই ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসে দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। গত মাসে যা নিচে তাকে এখন প্রতি বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা, গতবার থেকে একটু দাম কম পেলাম। কামেল কিষানের দাম, যে সারের দাম, ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান ও ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালের দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে। যখনই প্রক্রিয়মেন্টটা চালু হয়েছে, ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, তাই চালের দাম বেড়েছে। তবে প্রক্রিয়মেন্ট প্রায় এখন শেষের দিকে, এখন আবার গত 2 দিন হলো ধানের বাজার নিম্নমুখী। আমরা আশা করছি চালের বাজার কাল পরশু আবার নিম্নমুখী হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন, আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর।
কৃষকের কষ্টে ফলা ধান ক্ষেত থেকে কয়েক দফায় হাত বদলে চাল হয়ে ভোক্তার কাছে যায়, কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম দামে ধান বেচে কৃষকরা দিশেহারা হলেও চড়া দামে চাল কিনতে হয় অসহায় ভোক্তাদের। রংপুর অঞ্চলে ধান চালের বাজার নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বড়দরগা হাটে ভর মৌসুমেও হাতে গোনা কৃষক আর জনাদুই ব্যাপারী। পরিবহন ব্যয় ছাড়াও মন প্রতি 15 টাকার টোল গুনে এই হাটে আর আসেই না কৃষক। এবার সেচ কীটনাশকে অপ্রত্যাশিত ব্যয়ে উৎপাদন খরচ বাড়ায় কৃষকের লাভ নিয়ে শঙ্কা। তবে প্রতি লাখে 20-25 হাজার টাকা লাভ আসবেই ব্যাপারীর পকেটে। বর্তমানে আমরা যা শ্রম দিচ্ছি, এই শ্রম অনুযায়ী শ্রমের দাম বেশি, কিন্তু সেই অনুপাতে আমরা শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হবার পাচ্ছি না। 730 বেচাবো, কাটার ওজনে বেচাবো, লাভ হবে মনে করেন 15 টাকা লাভ আসবে। কৃষকের হাত থেকে ফরিয়ারা ধান কিনে ব্যাপারীদের কাছে দেয়, এরপর চাতাল থেকে মিলে চাল হয়ে ডিলার বা বড় কারবারিদের গোদামে মজুদ হয়। ভোক্তার কাছে যেতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে আরেকবার হাত বদলায়। যারা মিলার স্টকে যারা আছে, হিউজ স্টকার যারা বড় মিলার যারা, তারা ইচ্ছা হলে যেন আমি কমে বেচে দেবো, ইচ্ছা হলে কমে বেচতে পারে। দাম বাড়ার কমার ভূমিকাটা অথরাইজ মিলারদের হাতে। আমাদের হাস্কিং মিল তো এখন বলতে নাই। বিপণন বিভাগের ভরসা মধ্যস্বত্বভোগীদের ওপর, চাইলেও ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। এই ভরা মৌসুমে তারা এই ধানের দামটা কমার জন্য তাদের স্টককৃত চাউলটা বাজারে ছেড়ে চালের দামটা সরবরাহ বাজারে বাড়িয়ে দিচ্ছে এবং দামটা চালের দামটা কমাচ্ছে। মিলাররা যদি সঠিকভাবে ধানটি কৃষকের নিকট থেকে ক্রয় করে এবং চাহিদা বেশি প্রদান করে, তাহলে সেই দামটাই অনুপাতিক হারে কৃষকও একটি ভালো দাম পাবে। অভিযোগ আসে যে এমুকের ইয়াটা ডুপ্লিকেট এমুকের না নিয়ে অন্য আরেকজন নিছে, এই ধরনের যদি প্রমাণক কোনো আসে, এটা সব কর্তৃপক্ষের দেখার এখতিয়ার আছে। ধান চালের ব্যবসা করে মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ছে, আর উৎপাদন খরচ কোনো মতে উঠিয়ে বছরের পর বছর কৃষকের স্বপ্ন কুড়ে ঘরেই ফিকে হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চালকল মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সফল হওয়ায় এক সপ্তাহের মধ্যেই চালের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জন্য মাঝখানে 2-3 দিনের ট্রান্সপোর্টের সমস্যা ছিল। গতকালকে আমি এবং খাদ্যমন্ত্রী দুইজনই মিলে এই ট্রেডে যারা আছে, মিল মালিক, আড়তদার, তাদের সবার সাথে কথা বলেছে। তারা কথা দিয়েছে যে এই সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। জনপদের সময় আরও থাকছে। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। চালের দামের বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রংপুরের নবদীগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। ইমদাদ, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর শহরতলির নবদীগঞ্জ এলাকায়। এখানে আমরা অসংখ্য কৃষক এখানে উপস্থিত আছে। এখানে আছেন ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সহ ধান এবং চাল ব্যবসার সঙ্গে বা উৎপাদনের সঙ্গে জড়িত এমন প্রত্যেকটি স্তরের প্রতিনিধিদের নিয়ে আমরা এখানে বসেছি। আমরা প্রথমে একটু দেখে আসতে চাই যে কৃষকের ধান যখন জমি থেকে উঠে নতুন ধান যখন বাজারে আসে, সেই সময়ের অবস্থাটা এই অঞ্চলের মানুষ সেই ধানের দামটি কেমন পেয়েছে, সঙ্গে জানবো যে উৎপাদন খরচটি কেমন ছিল। আপনি একটু যদি বলেন যে প্রথমে ধান কাটার সময় ধানের দাম ছিল 650 টাকা মন, আর উৎপাদন খরচ 900 থেকে 1000 টাকা। আমরা যেটি শুনলাম যে ধানের উৎপাদন ব্যয় 800 থেকে 900 টাকার মধ্যে ছিল। এবার একটু একজন ব্যবসায়ী আছেন, তার কাছে একটু জানতে চাই যে চালের বাজারটি কিছুদিন আগে বা এখন কি রকম আছে। কিছুদিন আগে আপনার মোটা চালের বাজারটা কেজিতে 2-3 টাকা বাড়ছিল, সেটা আপনার গত 2-3 দিন থেকে আবার বাজারটা সহনীয় পর্যায়ে, মোটামুটি আবার বাজারটা কমিয়ে বাজার স্থিতিশীল আছে।
আমরা বাজার স্থিতিশীলতার কথা শুনছি, গত দুদিন থেকে চালের বাজার কিছু কমেছে। যে চালের কেজি ছিল 26 টাকা, সেটি কিন্তু মাঝখানে 30 টাকা হয়েছিল, গত দু একদিন থেকে একটু কমে আসছে। তো আমাদের দেশে এই ধানের যখন একটা ভরা মৌসুম থাকে, সেই সময় কৃষক যখন ধান বেচে তখন কৃষক দাম পায় না, অথচ সাধারণ ভোক্তা যারা তাদেরকে কিন্তু চড়া দামই কিনতে হয়। এই প্রক্রিয়াটি কিরকম, এই দাম বাড়া, কৃষকের দাম না পাওয়া এবং সাধারণ ভোক্তাদের কেনার যে বিষয়টি, সেটি নিয়ে একটু জানতে চাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন, আপনি একটু বলবেন। ধন্যবাদ রতন সরকার, সময় টেলিভিশনকে ধন্যবাদ যে কৃষক প্রজা বিদ্রোহের যে সূতিকাগার 235 বছর আগে যেখানে কৃষক প্রজারা অত্যাচারের বিরুদ্ধে তাদের নির্যাতন এবং বৈষম্য এবং তারা কৃষি পণ্যের মূল্য না পাওয়ার কারণে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের সূতিকাগারে নুরুলদিনের নামে সেই বিখ্যাত জায়গা নবদিগঞ্জ, সেখানে আজকে আপনারা মাঠ পর্যায়ে এখানে গ্রামীণ কৃষকদেরকে নিয়ে যে কাজটা করছেন, এজন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বাংলাদেশে কৃষকের যে বিষয় এটি কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যবসা এবং রাজনৈতিক সকল ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। এখনো মনে করে যে আমাদের বাংলাদেশে কৃষকরা হবে শুধু লঙ্গি শার্ট, লাল প্রিন্ট পরবে, লেংটি পরবে কিংবা ছেঁড়া গেঞ্জি পরবে কিংবা একেবারে মাথায় গামছা নিয়ে যাবে। সেই অবস্থায় কিন্তু পরিবর্তন হয়েছে। 47 বছরে দেশ অনেক এগিয়ে যাচ্ছে, আমরা মধ্যমায়ের দেশের যাচ্ছি এবং 2030 সালে আমরা টেকসই উন্নয়নের দিকে যাচ্ছি এবং 2041 সালে উন্নত বাংলাদেশের চিন্তা করছি, যেখানে আমাদের মাথাপিছু প্রবৃদ্ধি বেড়েছে। একটু প্রসঙ্গে আসি যে ধান চালের এই যে কৃষকের কাছ থেকে কৃষক দাম পাচ্ছে না, আবার ভোক্তাদের কিনতে হচ্ছে চড়া দামে, এই প্রক্রিয়াটি কিভাবে, কত হাত ঘুরের মধ্যস্বত্বভোগীদের যে বিষয়গুলো, এগুলো একটু জানতে চাই আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটা সময় টেলিভিশন এটি নিয়ে অনেক কাজ করে, খাদ্য সংগ্রহ প্রক্রিয়া, উৎপাদন, বিপণন নিয়ে। তো আমাদের দেশে যে কৃষি অবস্থা, আজ থেকে 1 মাস আগে ধান যখন বাজারে উঠতে শুরু করেছে, তখন কৃষকরা যে শ্রমিকের কৃষি মজুরদের যে অর্থটা দেয়, সেটি কিন্তু ওই পণ্যটা বিক্রি করে দেয়, ধানটা বিক্রি করে দেয়, এবং সেই কারণে কিন্তু বাজারটা একেবারে কম থাকে। এবং আরেকটা বিষয়, যদি আমরা খাদ্য সংগ্রহের কথা বলেন, সেই সময় কিন্তু ধানের মানে আর্দ্রতা বেশি থাকে, যে কারণে একেবারেই দামটা কম থাকে। 650 টাকা এবার আপনারা কৃষকের কাছে শুনলেন যে 650 টাকা তারা মৌসুমে এই ধানটা বিক্রি করছে, এবং সেই সময় কিন্তু দামটা কম থাকে। এবং ওই সময় সমস্ত যারা ব্যবসা করে, যারা গভর্নমেন্টের যারা চাল দেয় তারা এবং যারা ব্যবসা করে, তারা কিন্তু এই চালটা তখন মজুত করার জন্য ধানটা সংগ্রহ করে। সেই সময় কিন্তু একসাথে সংগ্রহ করে এবং উৎপাদনের যারা প্রক্রিয়ার সাথে জড়িত কৃষক, বেশি পরিমাণ ধান যখন বাজারে আসে এবং ক্রয় ক্ষমতা যাদের ব্যবসায়ীরা যখন কম কেনে, তখন কিন্তু বাজারটা পড়ে যায়। পরবর্তী পর্যায়ে কৃষকের হাত ঘুরে যখন সেটা ফরিয়ার কাছে যায়, ফরিয়া 1 মাস আগে ধানটা রাখছে 650 কিলো, তিনি 700 টাকা করে পাইকারদের কাছে বিক্রি করছে। তারপরে যখন আরও 15 দিন গেছে, সেটি হয়তো আবার মাঝারি ব্যবসায়ীর কাছে গেছে, তখন এটা 750 পর্যন্ত উঠছে। এখন এইভাবে কিন্তু 3টা হাত ধরে যায়। আপনি যদি আজকে খুচরা বাজারের কথা জানেন, যে চালটা 32 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু পাইকারি বাজারে 24 থেকে 25 টাকা বিক্রি হয়। সেটা হাত ঘুরে গিয়ে একবারে ভোক্তার কাছে 32 টাকা হচ্ছে। যে ধানটা 650 টাকা কিনছে, সেটি কিন্তু 750 টাকা, এবং মিলারদের কাছে গিয়ে সেটা গিয়ে 800 টাকা পড়তেছে। এই যে বাজারে মানে পণ্য বিপণনের ক্ষেত্রে নিয়ম না থাকার কারণে এবং মধ্যস্বত্বভোগীদের বেশি মাত্রায় লাভ করার কারণে কিন্তু কৃষক বঞ্চিত হয়, পাশাপাশি ভোক্তারাও বঞ্চিত হচ্ছে। আপনার কাছে আবার আসলে আফতাব ভাইয়ের কাছে যে বিষয়টি আমরা শুনলাম, যে এই উৎপাদক অর্থাৎ কৃষকের কাছ থেকে ভোক্তার পাত পর্যন্ত পৌঁছাতে এই অসংখ্য হাত, আমরা হিসাব করে দেখেছি আসলে 6 থেকে 7টি হাত ঘুরে এটি কিন্তু ভোক্তার কাছে পর্যন্ত যায়। তো এই এতগুলো হাত বদল হওয়া মধ্যস্বত্বভোগী যে চক্রটি, তাদের প্রত্যেকটি হাতেই কিন্তু থাকে লাভের হিসাব। সেই কারণে আসলে কৃষক এক সময় ধানের দাম পায় না, আবার সেই চালের দাম অনেক থাকে। এই যে প্রক্রিয়াটি, এর মাঝখানে আমরা জানি যে একটি কথা উঠে আসে, সেটি হচ্ছে যে মজুতদারির। তো সরকারের পক্ষ থেকে অসংখ্যবার আসলে মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়, কিন্তু আসলে কি ব্যবস্থা নেওয়া হলো এটি কখনো দৃশ্যত চোখে পড়ে না আমাদের। আপনি একটু বলবেন যে আসলে কিভাবে কি প্রক্রিয়ায় ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, তারা ধানের মজুত করে তারা ধান চালের দামটি বাড়িয়ে ফেলে। হ্যালো, আমরা যখন উৎপাদন করি তখন সরকার আমাদের কাছে সরাসরি ধান না কেনাতে তখন
উৎপাদন হওয়ার পর আমরা যে ধানটা বাজারজাত করি তখন বাজারটা আমরা খুব কম পাই এবং সরকার সরাসরি কৃষকের কাছে না কেনাতে কিছু সংখ্যক ব্যবসায়ী যারা মিলার তাদের কাছ থেকে কেনে, তারা ধানটা খুব কম দামে কিনে তারা মজুত করার পরে তারা যখন চাউলটা এলএসডিতে দেয় তারা বেশি দামে চাউল ওখানে দেয় এবং তারাই লাভবান বেশি হয়। আর আমরা উৎপাদন খরচ যে মন প্রতি 800 টাকা খরচ হয় আমরা বিক্রি করছি 650 টাকা। এভাবে আমাদের কৃষকরা দিনের পর দিন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা ঋণের দায় মুক্ত হচ্ছে না। বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন সমিতি থেকে তারা ঋণ গ্রহণ করে তারা ধান উৎপাদন করতেছে কিন্তু আশানুরূপ বাজার পাচ্ছে না, যার জন্য আমাদের কৃষকরা দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে, বড়লোকরা বড়লোক হয়ে যাচ্ছে। আর লেবারের যে এখন যে লেবারের যে সংকট এবং লেবার যে মজুরিতে দেই আমরা আমাদের এখানে লেবারের দাম বাড়ে, লেবার খুঁজে পাওয়া যায় না অনেক সংখ্যক। আপনার ভাই একদম শেষ মুহূর্তে আমরা একদম শেষ কথাটি আপনার জানতে চাই যে এটা কোন প্রক্রিয়ায় আসলে কৃষকের দামটি নিশ্চিত করা যায় এবং বাজারে একটা স্থিতিশীল পরিস্থিতির রাখা যায়। আমি অনেক আগে সময় টেলিভিশনে এই বিষয়টি বলছি। সরকারের একটি শস্য ঋণ বীমা শস্য ঋণ প্রকল্প আছে, শস্য ব্যাংক প্রকল্প আছে। কৃষক যখন উৎপাদন করবে সেই সময় যদি তাদেরকে পুঁজি দেওয়া যায় এবং কৃষক যদি ধানটা তার ঘরে 1 মাস রাখতে পারে, যে সময়টা সরকার প্রকিউরমেন্ট করে সেই সময়টা পর্যন্ত কৃষক থাকে। সেই জন্য কৃষককে যদি আমরা সরকারিভাবে যে শস্য ব্যাংক যেটা আছে, সরকার যে ধান কিনে রেখে বন্ধক রেখে যে টাকা দেবে, কৃষকরা যদি ওইরকম ইউনিয়ন পর্যায়ে যদি ওইরকম গুদামের মাধ্যমে যদি ধান দিয়ে টাকা পায় এবং সেই টাকা দিয়ে যদি ঘরের মধ্যে ধানটা রাখে এবং যখন তাদের মূল্য বাড়বে, মূল্য বাড়ার সময় বিক্রি হওয়ার পরে তাদের লাভ পাবে, তাদের দেনাটা শোধ করবে, তাহলে কিন্তু দাদনও ব্যবসায়ীর কাছে নিতে হচ্ছে না, অন্যের কাছে ঋণ নিতে হচ্ছে না এবং কম দামে তার ধানটা বিকতে হচ্ছে না। মূলত বাংলাদেশের এই যে কৃষকের যে পণ্যের এই বিপণনের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটি কিন্তু আমাদের দূর করতে হবে। অর্থাৎ আমাদেরকে এইটা একটা গবেষণা করা উচিত যে আমাদের যে স্তরগুলোতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে মধ্যস্বত্বভোগীরা এই কৃষকদের নিয়ে ব্যবসাটা করছে, সেটি যাতে না হয় রাষ্ট্র সেজন্য একটা ব্যবসা করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে ইউনিয়ন পর্যায়ে যদি এই ঋণের ব্যবস্থাটা করে, গুদাম করে কৃষকরা সেখানে ধান দেবে এবং তারা টাকা নিবে, তাহলে কিন্তু বাজার ভাই আপনার কথায় একদম একটা সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানের কথাও আপনি বলেছেন। আমরা যে দেখি যে ধান ওঠার সময় যারা মজুতদারি করে, নতুন ধান ওঠার সময় তারা তাদের মজুত খুলে দিয়ে দাম ফেলে দেয় এবং সেই সুযোগে কম দামে ধান কিনে তারা ব্যবসা করে। তো এই ছিল রংপুরের ধান চালের বাজার নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। এমদাদ, আপনার কাছে। সরকারের নির্দেশনা মোতাবেক বর্ধিত বেতন দিতে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন থেকে সরে এসেছে পোশাক শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন সরকারও আন্তরিক, আগামী 1 মাসের মধ্যেই সব সমস্যার সমাধান সম্ভব। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রেখে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। রোববার আবারও মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে শ্রম মন্ত্রণালয়। 2013 সালে 5% হারে মূল বেতন বাড়ানোর নিয়ম রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার। কথা ছিল তৈরি পোশাক খাতের শ্রমিকদের 2018 সালের ডিসেম্বরের বেতন হবে নতুন মজুরি কাঠামো অনুসারে, যা তারা পাবেন নতুন বছরের জানুয়ারিতে। অথচ গেল নভেম্বরে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে দেখা যায় বেশ কয়েকটি গ্রেডে মূল বেতন কমে এসেছে। এই অসঙ্গতি দূর করতেই গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয় তারা, যার পরিপ্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়ে মালিক, শ্রমিক ও সরকারি পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে শ্রম সচিব বলেন, নতুন মজুরি কাঠামো অনুসারে কোনো শ্রমিকের বেতন কমবে না, তবে গ্রেড নিয়ে যে অসামঞ্জস্যতা আছে তা দ্রুত দূর করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে যে আমাদের অর্থনীতির মূল ভিত্তি যে সেক্টর, গার্মেন্টস সেক্টর, আমরা সেই সেক্টরকে কোনো ক্রমেই ধ্বংসের মুখে যেতে দিতে চাই না। এখানে যদি কোনো দুষ্টচক্র থেকেও থাকে তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। কাজে ফিরে যান, আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা আপনাদের বিষয়গুলো দেখছি, সিরিয়াসলি দেখছি। আপনারা প্লিজ এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সরকার খুব গভীরভাবে এটা নিয়ে পর্যবেক্ষণ করছে। উৎপাদন ব্যবস্থা যেন বাধার মুখে না পড়ে সেই আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সরকারের আন্তরিকতায় সব সমস্যা দূর হবে। কারখানাটা আপনাদের রিজিকের জায়গা,
এখানে যদি বিভ্রান্ত হয়ে আপনারা এটাকে ধ্বংসলীলা চালান তাহলে কিন্তু আমাদের রিজিকের জায়গাটা সংকুচিত হয়ে আসবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা যে বেতন এইবার আমরা ঠিক করব, সবাই মিলে বসে যদি কোনো অসঙ্গতি থাকে দূর করে দিব। আপনারা ঘরে ফিরে যান, কারখানায় ফিরেন এবং শান্তিপূর্ণভাবে কাজ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে মজুরি পুনর্নির্ধারণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসে বেতন পরিশোধের আশ্বাস দিলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন শ্রমিকরা। আমরা তো অ্যাডজাস্টমেন্ট দেবই, সরকার যেটা করবে সেটা আমরা 100% ফলো করবো, 99 না 100% ফলো করা হবে। বেতন আমরা আগে পাইতাম 11,000, এখন বাড়ার পর 11,000ই পাই। বেসিকের হার বাড়াইতে হবে, এগুলো আমাদের দাবি, আমাদের মানতেই হবে। রাজধানীতে যেসব কারখানায় আন্দোলন চলছিল তার বেশিরভাগই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছছিরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার এখন পর্যটকে সরগরম। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হই হুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় তারা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতে এই পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। টুরিস্ট পুলিশ বলছে বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্কিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। বার্মিজ মার্কেট আসে মাগরিবের পর আর কি, সন্ধ্যার পরে। এখানেও মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। আমাদের ডেইলি 20-50 টাকার মধ্যে ডেইলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামো বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। কুয়াশার কারণে সাগরে মাছ ধরতে সমস্যা হওয়ায় বাজারে আসছে ফ্রোজেন ফিশ। তবে প্রকার ভেদে কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। আর ইলিশ মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে, তার সাথে যুক্ত হয়েছে কুয়াশা। আর এই কুয়াশার কারণে সাগরে মাছ ধরা অনেকটা দুরূহ, তাই বাজারে কমেছে সামুদ্রিক মাছের যোগান, যে কারণে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 40 টাকা পর্যন্ত। শীত মৌসুমে ইলিশ মাছের স্বাদ কম থাকে, তাই দামও থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে। আজ কেজি প্রতি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত, তবে জাটকা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। মার্চ মাসে শীত পরে মাছ একটু কমে গেছে, তারপরে আলাদা আস্তে আস্তে সামনে বাড়বো। মাছের প্রতি কেজি প্রতি 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা বাড়তি আছে, দিন দিন বাড়ে, কমে না। ফ্রিজিং ইলিশ
ওগুলা 300, 320 এই ধরনের, আর যেগুলো দেশি ইলিশ 500, 550। সামুদ্রিক মাছের যোগান কম থাকলেও বেড়েছে দেশীয় মাছের যোগান। বিশেষ করে শীত মৌসুমে পুকুর এবং খালগুলো শুকিয়ে যায়, তাই পাওয়া যায় প্রচুর মাছ। আর এই মাছের যোগান বেড়েছে বাজারে, যে কারণে সব ধরনের দেশীয় মাছের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। কাতলা আছে 7,000, 8,000, এই তেলাপিয়া 44, 4,000। দেশি মাছ সস্তা, যে জন্য দাম কম, ওই জন্য এখন এদের চাহিদা বেশি। অন্যান্য মাছের তুলনায় দেশি মাছ সবাই কেনার সাধ্যের ভিতরে আছে। সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের, বিশেষ করে সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ার অভিযোগ তাদের। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 400 থেকে 500 মেট্রিক টন মাছের যোগান হয়। চাহিদাও থাকে একই রকম, যে কারণে সব ধরনের মাছ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। শীতে রাজশাহীর বিভিন্ন গ্রামে চলছে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। বাজারে এবার গুড়ের ভালো দাম ওঠায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এই গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী ও আড়তদাররা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতে সকালের সূর্য উঁকি দিতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে বাসায় এনে রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। অনেকে আবার ভালো দাম পাবার আশায় হাইড্রোস, চিনি ও ফিটকিরি মিশিয়ে গুড়ের রং আকর্ষণীয় করে তোলেন। পরে গুড়ের চাকি তৈরি হলে বিক্রির জন্য রাজশাহীর বানেশ্বর, পুঠিয়া, ঝলমলিয়া ও বাগাহাটে নিয়ে যান। গাছিরা প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করে পাচ্ছেন 60 থেকে 75 টাকা। জাল হওয়ার পর গুড় হবে, গুড় হওয়ার পর ধরেন আমরা সারাত ঢালবো, ঢালার পরে তুলবো, তুলে ঢাকি থুবো, এরকম ভাবে আবার ধরেন গাছ লাই তুলবো, ধরেন আবার নামবো। গুড়ের কালারটা ভালো হয়, তাহলে গুড়ের কালারটা হইলে বাজারে বেশি শান্তি হয়, মুকামে ভালো টানে কালার জন্য। চিনি, ফিটকিরি এগুলো দিলে গুড়ের মান আসে। শীতের এই মৌসুমে গুড় উৎপাদনের সাথে জড়িত এলাকার প্রায় 20,000 গাছি এবার গুড়ের আশানুরূপ দাম পাওয়ায় ভালোভাবে ঘুরছে তাদের জীবন সংসারের চাকাও। ঢাকায় যায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়। মানের উপর দাম, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দেয় নাই, বেচা কেনা করেও আরাম পাচ্ছে। গুড় তৈরি করি এবং আমাদের এখানকার গুড়ের মান ভালো, মোটামুটি ভালো, এবং বাজারজাত সুস্বাদ, খেতে সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানকার স্বাদ বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা জানান চাহিদা থাকায় এখানকার গুড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যত শীত পড়বে তত ভালো, শীত পড়বে না এটা চলবে না। 4 মাস গুড় হয়, শীতের সিজনে মোটামুটি সংসারটা ভালোই চলে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় খেজুরের গাছের সংখ্যা প্রায় 8 লাখ। প্রতি শীত মৌসুমে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর গুড় নিয়ে সংবাদের পরের অংশে থাকছে বিস্তারিত আলোচনা। রাজশাহীর গুড়ের বাজার নিয়ে কথা বলতে রাজশাহীর বানেশ্বর বাজারে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এমদাদ, রাজশাহীতে এখন বিভিন্নভাবে গুড় তৈরি হচ্ছে এবং সেই তৈরি গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং গুণে মানে ভালো হওয়ার কারণে এই রাজশাহীর গুড়ের চাহিদাটা কিন্তু প্রচুর। এই শীতের এই মৌসুমে বিশেষ করে পিঠাপুলির জন্য খেজুরের রস থেকে যে গুড় উৎপাদিত হয় সেটি কিন্তু খুবই জনপ্রিয় এবং এই অঞ্চলের অনেক মানুষ এর সাথে জড়িত। তা আমরা এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো। আমরা এই তাদের কাছ থেকে তাদের নানা প্রত্যাশা এবং নানা দাবি দেওয়ার কথা জানবো। বিশেষ করে আমরা প্রথমেই চলে যাচ্ছি, ভাই আপনি তো একজন গাছি, তো আমরা গুড় যখন আপনারা তৈরি করছিলেন, উৎপাদন করছিলেন, তখন আমরা বিভিন্ন জিনিসপত্র সেখানে মেশাতে দেখেছি। এর মধ্যে হাইড্রোজ একটি জিনিস আছে যেটি আমরা জানি যে মানবদেহের জন্য ক্ষতিকর, তারপরেও আসলে কেন এটি আপনারা গুড়ে মেশান? বিষয় হচ্ছে কি, আমরা রসে যদি হাইড্রোজ আপনার চুন কিছু ফিটকিরি যদি না দেওয়া হয় তাহলে আপনার গুড়টা ওই স্বাদেও আসে না, গুড়টার রঙও একটু ভালো হয় না। তাতে রঙ একটু যদি ভালো হয় তাতে বাজারে আমরা একটু দাম 5 টাকা বেশি পাই, আর এতে কোনো প্রতিক্রিয়া নাই, এতে কোনো ক্ষতিও নাই। রসে যেগুলো আমরা দিই সেগুলো কোনো ক্ষতি নাই। পাশাপাশি আমরা তো দেখেছি যে চিনিও মেশানো হয়। চিনি আমরা মিশাইনি, এবারে চিনি মিশাই কিনা কে বলতে পারবো না,
তবে চিনি মিশানি আমি বলতে পারবো না, আমরা দিইনি, যার জন্য আমার এই বাজারে গুড়ের একটু মূল্য চাহিদা ভালো। ভাই, আপনি তো গুড় ব্যবসায়ী, একজন আড়তদার, সেই হিসেবে আপনি কেমন দেখছেন এবার রাজশাহীর গুড়? আমরা তো বিভিন্ন রিপোর্ট করার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জিনিস সেখানে মেশানো হচ্ছে, বিশেষ করে হাইড্রোজ, পাশাপাশি চিনিও মেশানো হয়, ফিটকিরি মেশানো হচ্ছে। তো আসলে এটি মানবদেহের জন্য আমরা তো জানি ক্ষতিকর। আপনারা আড়তদাররা এটা কি বলছেন, আর এখানকার গুড়ের চাহিদা কেমন? আমাদের ইনশাল্লাহ আমাদের বানেশ্বরের গুড়ের প্রচুর পরিমাণের চাহিদা। আমাদের গত বছরের চাইতে এবছরের চাহিদাটা বেশি, কারণ এবছরে আমরা যত আড়তদার আছি কাউকে চিনি দিতে না করেছি, চিনি যাতে গুড়ে না পড়ে। চিনি গুড়ে পড়লে গুড়ের ডিমান্ড কমে যায়। আমরা গুড়ের এত পরিমাণ চাহিদা পাইছি যে এবার আমরা গুড় দিয়ে পারতেছি না। হাইড্রোজ ফিটকেরি এগুলো দিতেই হবে, কারণ হাইড্রোজ ফিটকেরি না দিলে গুড় হবে না। অনেক সময় গুড় কেমিক্যাল, মানে এই যে হাইড্রোজ ফিটকেরি না দিলে গাছের রসের ব্যাপার আছে, সব দিন তো রস এক হারে পড়ে না। শীত যত বেশি পড়বে গুড়টা তত ভালো হবে। শীত বেশি পড়লে হাইড্রোজ ফিটকিরির দরকার নাই, শীত একটু কম পড়লে হাইড্রোজ ফিটকিরি দিলে গুড়ের কালারটা ভালো আসে, এতে ইফেক্ট নাই। কিন্তু চিনি যদি না দেওয়া যায় তাহলে গুড়ের মান ইনশাল্লাহ এবারের চাইতে আগামী বছর আরো ভালো পাবো। মানে আমরা এক কথাই বলে দিয়েছি যাতে চিনি যাতে না পড়ে। এবং হ্যাঁ, বাইরে আমাদের শুধু দেশে না, দেশের প্রতিটা জেলায় আমাদের বানেশ্বরের গুড় যায় এবং বিদেশেও যায়। আমরা এই যে কিছুদিন আগেও সাপ্লাই গুড় পাঠাইছি, আমার কাছে মোটামুটি 17 টন গুড় বিক্রি হয়েছে সাপ্লাইয়ের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত পরিমাণ গুড়ের অর্ডার হচ্ছে আমাদের, যে গিরোস আমরা যতগুলা নিছি আরও অতগুলা হলেও মনে হয় আমরা দিয়ে কুল পাবো না। তারপরেও দ্বিতীয় কথা, আমাদের গুড়ের মান গত বছরের চাইতেও ভালো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যত পরিমাণের চিনি কম দেওয়া যায়, মানে চিনি নাই দিতে মানা করছি, যাতে গিরোস চিনি না দেয়, গুড়ের মানটা ভালো পাই, গুড়টা বিক্রি বেশি হচ্ছে। এবং কৃষকের গত বছর যেরকম আমরা কৃষকরা লস খাইতে দেখছি, এবারে একটু হলেও কম খাচ্ছে গিরোস। এবার যদি লস কম খায়, আগামী বছর আশা করি যদি এরকম চাহিদা থাকে আগামী বছর আরেকটু কম খাবে। এই আমরা তো এবার দেখেছি যারা গুড় উৎপাদন করছে তারা বলছে যে এবার তারা একটা ভালো দাম পাচ্ছে, যার কারণে কিন্তু অনেকেই উৎসাহী হয়েছে। হ্যাঁ, আমরা ওই যে বলছি চিনি দেওয়া হচ্ছে না, যে কারণে দামটা ভালো পাচ্ছে। কিছু ওই যে চিনি যদি দিত তাহলে গুড়ের মানটা কম হতো, বাইরে কম যেত, দেশের মানটা কম রাখতো। এবার চিনি কম হচ্ছে, দেশের মান উজ্জ্বল থাকতেছে। এই কারণেই আমাদের গুড়টার মান এত বেশি এবং বানেশ্বরের গুড়ের চাহিদা প্রচুর পরিমাণের হচ্ছে। আমরা চাচ্ছি যে আরও যাতে বেশি বেশি চাহিদা হয়, আমাদের বানেশ্বরের মানটা উজ্জ্বল থাকে। জি, এই পর্যায়ে আমরা আবুল কালাম আজাদ ভাই আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আপনি তো একজন ব্যবসায়ী সমিতির নেতা, তো আসলে এই যে ওনারা গুড়ে যে জিনিসগুলো মেশানোর কথা বলছিলেন, আমরা জানি যে মানবদেহের জন্য কিছুটা হলেও ক্ষতি করে। তো আসলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো মনিটরিং আছে কিনা, যে তারা যেন এই বিষয়গুলো গুড়ে না মেশায়, ভেজাল গুড় উৎপাদন না করে? আসসালামু আলাইকুম। এখানে বানেশ্বর হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট, রাজশাহী জেলার। এখানে ফল ফলাদি দিয়ে বানেশ্বরের হাটের যত রকমের ফল ফলাদি আছে বানেশ্বরেই আমদানি, আর এখান থেকে গোটা বাংলাদেশে সাপ্লাই হয় এবং বিদেশেও কিছু কিছু যেমনি আম কাঁঠাল এগুলো আছে, অনেক কিছু আছে, এগুলো বিদেশেও যায়। তার মধ্যে গুড়ের কথা বলে, গুড়ের বিষয়টা হলো আগে প্রচুর আমদানি ছিল বানেশ্বর হাটে, এখন আমদানিটা কমে যাওয়াতে অনেকখানি একটা বিভীষিকা ভাব লাগে যে এরকম কমে গেল। আমরা খুঁজে দেখছি এই জায়গাতে যে আসলে কৃষকেরা গাছেরা কিন্তু ভালো পূর্ণ দাম পায় না, যে শ্রম, যে খড়ির দাম, যে শ্রম, লেবার টেবারের দাম, তাতে এসে দেখা যায় যে দাম পায় সেই দামের সাথে মিলে না। অন্য ফসল করলে বরঞ্চ বেশি লাভবান হয়। এই কারণে অনেক গাছ কিন্তু লাগায় না, গাছটা কাজ করে না, গাছের কাজ করে না, না করে যেটুকুই হয় অন্তত বানেশ্বরে আমি বলবো যে বানেশ্বরে ভেজালবিহীন বানেশ্বরে খেজুর গুড় আমদানি হয়। এর জন্য কিন্তু এই বানেশ্বরের চাহিদা কিন্তু গোটা বাংলাদেশ ব্যাপী ব্যাপারীরা এসে এখান থেকে 10 কেজি হলেও বাড়িতে পিঠি খাওয়ার জন্য নিয়ে যায়। এটা আমার কাছে গল্প করে, এটাই হলো আমার বিশ্বাস। আর যেটা বলছেন মনিটর আছে কিনা আপনাদের? আমার কোনো মনিটর নাই, মনিটর আমরা নিজেরাই, আমরা নিজেই সচেতন, আমরা নিজেরাই সচেতন। আমরা যেখানে এরকম কিছু ভেজাল দেখি, মনে করি যে ভেজাল এখানে হতে পারে, সেখানে আমরা সতর্ক করি প্রথমার্ধে, না হলে পরবর্তী আমরা প্রশাসনের মাধ্যমে আমরা উঠাই দিই। এটা আমরা কাজ করি,
কিন্তু এরকম এখনো আমার কাছে এরকম ভেজালের রিপোর্ট আসেনি। আমের সময় একসময় শুনছিলাম, তারপর দাম তো এমনি ভালো হয়ে গেছে আমরা শাসনে। তাই ইনশাল্লাহ আরও ভালো হবে। যদি 2-4টা একাড্ডু কেমন অনেক জায়গাতে গোপনতা থাকতেও পারে, তার এই গুড় দেখলে কিন্তু ব্যাপারীরা কিন্তু বুঝে যে এই গুড়টা ভেজাল, সেই গুড়টা কিন্তু ব্যাপারীরা দেখেই বুঝে। ওই কারণে ওই গুড়ের কিন্তু অত মান নাই, সেই গুড়টা অত মনে হয় যে সেরকম বেচা কেনা হয় না, সেরকম মান দাম পায় না। আর যে গুড়টা আপনার হলো ভেজাল মুক্ত, সেই গুড়টার দামও বেশি, ওর চাহিদাও বেশি, এবং আমি মনে করি যে বানেশ্বরে নির্ভেজাল গুড়ই আমদানি হয়, এটাই আমার। আপনি তো ভাই একজন গুড় ব্যবসায়ী, সেই হিসেবে আমরা জানতে চাই, আগে তো আমরা দেখেছি যে বানেশ্বর, পুঠিয়া, বাঘা এদিকে প্রচুর পরিমাণ গুড় এখানে উৎপাদন হতো এবং এখান থেকে বড় একটি বাজার ছিল, যেটি কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি ধীরে ধীরে সেটি ছোট হয়ে এসেছে আকারটি পরিসরে। তো এই যে সংকুচিত হলো, এটা আসলে কেন, আপনি কি মনে হচ্ছে আপনার? হচ্ছে গুড় আমদানি কম, এর জন্য হচ্ছে আপনার দাম পায় না গৃহস্থের জন্য, মেলা গাছ কাটি ফেলা দেয়, এখন আমদানিটা কম হয়ে যাচ্ছে। যখন দাম বেশি পায় চাল তো আর গাছ কাটবে না, আবার গাছের চারা কিন্তু ছোট গাছ হয়ে যায়, কিন্তু যখন দেখছে যে গাছের গুড়ের দাম পায় না, সেখন আর কি করবে, অন্য কামে ব্যস্ত হয়ে চলে যায়। গুড়ের জন্য খেজুরের গাছ লাগা পত্তা হয় না, আরে মানে পেট আছে, খড়ি আছে, এগুলি তো পত্তা হয় না, এর জন্য গাছ কাটি ফেলা দেয়। তো আমদানি করি তাহলে তো আমদানি হবে না, গাছের থেকে যদি রস না হয় তাহলে তো বাজারে গুড় আমদানি হবে না, হবে কি? এর জন্য গুড় আমদানি কম হচ্ছে, কিন্তু যদি আবার দাম পায় ভালো তাহলে গুড় আমদানি হবে বেশি। এর জন্য গুড় আমার বানেশ্বরের গুড় ভালো, সব ঢাকা, চিটাং, সিলেট যেখানে যা ব্যাপারে আছে এখানে নাম আছে, এখানকার নির্ভেজাল পাওয়া যায়, খেতে ভালো, সুস্বাদ, এর জন্য আসে, এসে কিনে নিয়ে যায়। কিন্তু গৃহস্থে তো টাকা পায় না ওই ভাগে। গৃহস্থে গাছ লাগাবে, একটা গাছে ধরেন 1 পোয়া গুঁড়ো পড়ে না, কিন্তু খাটনি, প্যাট আছে, খড়ি আছে, এগুলি দিতে আরে পত্তা হয় না। তাহলে ওই গাছের উপর নির্ভরশীল না করে গাছ কাটি ফেলাতে তো অন্য আবাদ হয়তো করে, পেয়ারা, কলা এইসব আবাদ করে। গাছ যদি না থাকে তাহলে খেজুরে গুড় করতে পারবো, আর গুড় আমদানি হাটেন ক্ষতি করবো, হচ্ছে গৃহস্থের হচ্ছে ইয়া, এর জন্য আমদানিটা কম হয়। আপনি তো যেহেতু গাছি, আপনার কি মনে হয় যে আর কি কি সমস্যা আছে এখানে, আর যে সমস্যাগুলো কাটিয়ে উঠলে হয়তো আপনারা যারা একদম উৎপাদন করছেন গুড় তাদের আরো বেশি সুবিধা হতো? অ্যাকচুয়ালি গাছের, খাজুরে গাছের যে কর্মটা যা কষ্টকর ব্যাপার, এ কষ্ট সময় সময় অনেক গাছি পালা চলে যায়, কাজ করে না, ওই 9,000-10,000 টাকা বেতন দিতে হয় মাসিক। তাতে দেখা যায় যে গুড়ের দাম হিসাবে বাজারে বিক্রয় করি, ওর দাম হচ্ছে না, আমি খাইতে পাচ্ছি না, যার জন্য অনেকগুলি অনেকগুলি এরকম কৃষক গাছিরা আপনার গাছ ছেড়ে দিয়ে অন্য ব্যবসা চলে গেছে, গাছের ব্যবসা করছে না। এই কারণেই এই গুড়ের দামটা আসলেই অ্যাকচুয়ালি ন্যায্য মূল্য হয় নাই, যা খাজুরে গুড় হিসাবে, কষ্ট হিসাবে, যার জন্যেই এখানে গুড়ের আমদানি কমে যায়। তো আপনার কাছে কোনো পরামর্শ আছে কিনা যে যেই সমস্যাটি হয়তো কাটিয়ে উঠলে গুড় ব্যবসায়ীদের জন্য অনেক বড় সুফল বয়ে নিয়ে আসবে? হ্যাঁ, অবশ্যই প্রতিকার একসময় আমাদের মানে গুড় যেরকম পর্যাপ্ত পরিমাণের চলছে, প্রতিকার তো অবশ্যই আছে। প্রতিকার যদি করা যায়, দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন এলাকায় চিনি দিয়ে গুড় প্রচার আছে, সেই গুড়গুলা যদি আমরা বন্ধ করে দিতে পারি কিংবা প্রশাসনিক মাধ্যমে যদি বন্ধ হয়, তাহলে দেখা যাচ্ছে যে গৃহস্থ যদি প্রকৃত গুড় করতে পারে তাহলে ইনশাল্লাহ তাদের দাম অবশ্যই হবে। এবং যদি সেই গুড়গুলো আমরা নিয়মিত হারে বাইরে সেল দিতে পারি, গুড়ের মানও ভালো পাওয়া যাবে, কৃষকও 2 টাকা পাবে এবং আবার যেরকম ছিল সেরকমই হবে। আশা করি যে অবশ্যই মানে এই সংকটগুলো আসলে দূর হোক এবং গুড় ব্যবসায়ের যে সুফল ছিল আগে, সেই সুফল আবারও বানেশ্বর সহ আশেপাশের যারা আছে সবাই ভোগ করুক। আপনি আসলে শুনছিলেন জনপদের সময়ে গুড় ব্যবসায়ীদের কথা, এর সাথে জড়িতদের কথা। তারা চান এই বাজারটি আবারও সম্প্রসারিত হোক, গুড়ের মান আরও ভালো হোক, সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি, তিনি জানাচ্ছিলেন রাজশাহীর গুড়ের বাজার নিয়ে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক, মিলারদের বিরুদ্ধে অভিযোগ। 1 সপ্তাহের মধ্যে দাম কমার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা।
এবং রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।